এবছর ফেব্রুয়ারি মাসে আমাদের কারোরই বাড়ি যাওয়ার একেবারেই কোনো প্ল্যান ছিল না। তবে এই প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল এবং সেটার কথা না বাড়ির লোক জানতো না আমরা নিজেরাও জানতাম। তো যাই হোক, এবারে সরস্বতী পুজোতে মেনলি যাওয়ার দুটো কারণ ছিল। কারণ বাড়িতে ছিল সরস্বতী পুজো, মানে স্পন্দনদের বাড়িতে। তো মা আগে থেকেই ঠিক করে রেখেছিল যে এবছর পুজোটা হবে, তাই জন্য আমরাও ভাবলাম যে এটাই একদম শ্রেষ্ঠ সময় এবং সবথেকে বড় সুযোগ আবার একটা সরস্বতী পুজো কাটানোর। কারণ বহু বছর হয়ে গেছে আমরা আর সরস্বতী পুজো ভারতে প্রায় কাটাইনি। তো সরস্বতী পুজো ছোটো থেকেই অনেক বেশি প্রিয় আমাদের দুজনেরই, আর আমার তো ভীষণই প্রিয়। কারণ সরস্বতী পুজোর সাথেই ছোটোবেলার সব থেকে বেশি আনন্দের স্মৃতি জড়িয়ে আছে, তাই জন্য সরস্বতী পুজোটা আমার কাছে তো খুবই স্পেশাল। আর সেই জন্যই আমরা দুজনেই ঠিক করি যে এই বছর সরস্বতী পুজোটা আমরা ইন্ডিয়াতেই যাব এবং বাড়ির সরস্বতী পুজোটা খুব সুন্দর করে একসাথে মজা করে সবার সাথে কাটাবো। তো সেই জন্যই চলে গেছিলাম। আর তাছাড়া ছিল আমাদের দুজনেরই একজন কমন কলেজের বন্ধুরও বিয়ে, তো সেই সুযোগে তার বিয়েটাও আমরা অ্যাটেন্ড করতে পারবো। তো এই জন্যই আমরা আলটিমেটলি এই সময় বাড়ি ফেরার একটা ডিসিশান নিয়েছিলাম খুব হঠাৎ করেই। এবং বাড়ি ফিরেই তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু শীতকালে পৌঁছেছিলাম, বাড়িতে হয়েছিল ভীষণ সুন্দর সুন্দর ফুল। কসমস ফুলগুলো তো দেখতেই পাচ্ছ, সাদা আর বেগুনি রঙের কি অপূর্ব হয়েছে। তাছাড়া হয়েছিল প্রচুর গাঁদা, আর তাছাড়াও তো উপরে দেখতেই পেলে কীরকম সুন্দর ডালিয়া এবং চন্দ্রমল্লিকাও হয়েছে। তো অলরেডি স্পন্দন আর বাবা চলে গেছিল ঠাকুর আনতে, আর আমাদের ঠাকুর, যে ঠাকুর অর্ডার দেওয়া ছিল, সেই ঠাকুরও অলরেডি রেডি হয়ে গেছিলো। মাকে তো সবার আগে বরণ করে তার স্থানে বসিয়ে দেওয়া হলো। আর নিচের জল চৌকিটাতে যে আলপনাটা দেওয়া ছিল সেটাও অলরেডি মা আগে থেকেই করে রেখেছিল, কারণ আছেই যাতে মাকে অলরেডি তার স্থানে বসিয়ে দেওয়া যেতে পারে। সমস্ত কিছু আগে থেকে যেমন আমার মা রেডি করেই রাখে। আর সেদিনকে তো মাসিমণি আর ভাইও এসেছিলো, তাই সেই দিনের আনন্দ তো আমাদের আরও দ্বিগুণ হয়ে গেছিলো। বাড়ি একদম জমজমাট হয়ে গেছিলো। আর সেদিনকের মেনুটাও ছিল খুবই স্পেশাল। সেদিনকে হচ্ছিলো কড়াইশুঁটির কচুরি আর পনিরের তরকারি তো আগে থেকেই করা ছিল। আর আমি মাকে সাহায্য করার জন্য শুধু একটুখানি কড়াইশুঁটির কচুরিটা ভেজে দিয়েছিলাম, নয়তো তো এখানে আমাকে একটুও কাজ করতে দেওয়া হয় না। আর যেহেতু আমরা বিদেশে থাকি, মায়েরা জানে সবসময় আমরা নিজেরা কাজই করি, তাই জন্য বাড়িতে এলে তো কোনো কাজই মা আমাকে করতে দেয় না। তো যাই হোক, আর সকাল সকাল উঠে মা, মাসিমণি সবাই মিলে ঠাকুরের যে সমস্ত জোগাড়, যেগুলো আমি খুব একটা জানি না, সেগুলো মায়েরা নিজেরাই শুরু করে দিয়েছিল। আর সেটা তো বেশ অনেকটাই জোগাড়, বাড়ির পুজোতে বেশ অনেকটাই জোগাড় করার থাকে। আর দুজন না হলে সত্যি সেটা খুব অসুবিধা, তাই মাসিমণিও এসেছিলো বলে আমার মায়েরও অনেকটা সুবিধা হয়েছিল। কারণ এইসব কাজে তো আমরা বিশেষ কিছু জানি না, তাই জন্য মাসিমণি এসেছিলো বলে অনেকটাই উপকারও হয়েছিল আমাদের। আর তারপরে সন্ধ্যেবেলা তো ঠাকুরমশাই এসে বাকি যেটুকু জোগাড় সেগুলোও ঠাকুরের জন্য করে নিচ্ছিল। কারণ আমাদের 3 তারিখে খুব ভোরে পুজো ছিল, তাই জন্য ঠাকুরমশাই তার আগের দিনই সন্ধ্যেবেলা এসে ঠাকুরের জোগাড়ের বাকি যা সমস্ত জিনিস সেগুলোকে একদম রেডি করে রাখছিল। আর সমস্ত কিছুতে সেজে উঠে মাকেও বেশ সুন্দর লাগছিল। আর মাসিমণি নিচের ঘরের সমস্ত আলপনাগুলো সেই দিনকে দিয়ে নিচ্ছিল, আর আমি দিয়ে নিয়েছিলাম আমাদের উপরের ঘরের দোতলা এবং ছাদ অবধি বাকি আলপনাগুলো। আমি যদিও মাসিমণির মতো পারি না, তাও আমি একটু দিয়ে নিয়েছিলাম। এই যে এখন বাজে 5:15, আমাদের অলমোস্ট ফুল দমে পুজো শুরু হয়ে গেছে। তো আজকে 4:45টাতেই ঠাকুর মশাই আসবেন বলেছিলেন। অনেক পুজো ধরেন যেরকম অ্যাজ ইউজুয়াল হয়েই থাকে। তো এখনো সকালও হয়নি, বেশ রাত্রি, সমস্ত পুজো শুরু হয়ে গেছে। আলো রেডি হয়ে নিচে চলে গেছে। মা, মাসিমণি তো অনেক তাড়াতাড়ি উঠেছে, ওরা অলরেডি সমস্ত আরো জোগাড় টোগাড় সব করেছিল, ফল কাটা সকালবেলা, সেই সবগুলো। এখন নিচে যাই, আমি স্নান ফান করে রেডি। 5:15 বাজে, এবার গিয়ে হয়তো একটু পরে অঞ্জলি শুরু হবে।
ছোটবেলা থেকেই মা সরস্বতীকে কিন্তু জ্ঞান ও বিদ্যার দেবী হিসাবেই আমরা বসন্ত পঞ্চমীর দিন পূজিত হতে দেখেছি। আমাদের হৃদয়ের মধ্যে আলোর প্রতীক বাগদেবী। তবে এর পিছনেও কিন্তু রয়েছে একটা অনেক বড় ইতিহাস। তিনি কিন্তু অনেক দিন আগের এক হারিয়ে যাওয়া নদীও বটে। ভারতবর্ষের পুরাণের ধারা ও ইতিহাসের স্রোতে এভাবেই মিশে গিয়েছেন বাগদেবী। সরস্বতী শব্দের আসলে দু ধরনের অর্থ হয়। একটি অর্থ তো অর্থাৎ আমাদের অন্তস্থ শক্তির সার হলেন এই বাগদেবী মা সরস্বতী। আবার সরস্বতী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেন তিনি সরস্বতী। আর এই সরস শব্দের সাথে কিন্তু জলের একটা গভীর সংযোগ আছে। তাই সরস্বতীতে নদী এবং দেবী দুইয়ের সত্তাই কিন্তু মিশে রয়েছে। আর ঋগ্বেদেই কিন্তু প্রথম পাওয়া যায় এই সরস্বতী শব্দের প্রয়োগ। এবং এই সরস্বতীকে ঋগ্বেদে জ্ঞানদাত্রী এবং শিক্ষাদাত্রীর সাথে সাথে অন্নদাত্রী এবং জলদাত্রী হিসেবেও কিন্তু বর্ণনা করা হয়েছে। এখনের বিলুপ্ত হয়ে যাওয়া বৈদিক নদী সরস্বতীর ধারণা আমরা এখান থেকেই পেয়ে থাকি। বৈদিক সভ্যতার প্রাণ ছিল এই নদীর জলধারা, কিন্তু কালক্রমে তা হারিয়ে যায় সময়ের অতলে এবং সিন্ধু সভ্যতাও প্রধানত এই সরস্বতী নদীর জলেই ছিল পুষ্ট। মহাকাব্য এবং পুরাণেও রয়েছে কৃষ্ণের দাদা লাঙল বা হলধারী বলরাম একবার যমুনাকে কর্ষণ করেছিলেন। এই পৌরাণিক কাহিনীতেই নদীর গতিপথ পাল্টে যাওয়ার ঘটনাটিও স্পষ্ট হয়। তবে বৈদিক সভ্যতা যত এই নদীর আশীর্বাদ পেয়েছে ততই দেবীর গরিমায় অধিষ্ঠিত হয়েছেন মা সরস্বতী। তাকেই এই সভ্যতার ভাতৃদেবী হিসেবেও কল্পনা করা হয়েছে। তোমাদেরকে যেমনটা বলছিলাম, এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে সরস্বতী মা এবং সরস্বতী নদীর মধ্যে যে একটা সংযোগ রয়েছে, এটা কিন্তু একেবারেই আমার খুব একটা জানা ছিল না। তবে এটা জেনে বেশ অনেকগুলো ধারণাই কিন্তু আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে এই সরস্বতী পুজোর পরের দিন এই শীতল ষষ্ঠীতে বাঙালি ঘরে যে গোটা সেদ্ধ রান্নার আচার রয়েছে, এই আচারটার সাথে এই সরস্বতী নদীরই কিন্তু সবথেকে বেশি যোগ রয়েছে এবং সেটা অবশ্যই তোমাদের সাথে পরবর্তী সময় শেয়ার করব। কিন্তু তার আগে বলে রাখি, ইতিহাসটা জানার কোথাও এটাই আনন্দ। ইতিহাসটাকে জানতে পারলে বা ইতিহাসকে জানার চেষ্টা করতে শুরু করলে ধীরে ধীরে সমাজের এই বর্তমান পরিস্থিতিটাকে অনেক বেশি ভালোভাবে বিশ্লেষণ করা যায় এবং আচার অনুষ্ঠানগুলোকেও কিন্তু অনেক ভালোভাবে বোঝা যায়। অন্ধের মতো সেগুলোকে পালন না করে সেগুলোর কারণটাও কিন্তু অনেকটাই জানা যায়। তো যাই হোক, আমাদের পুজোও অনেকটাই শেষের পথে, পুজো পুষ্পাঞ্জলি সমস্ত কিছুই তখন হয়ে গেছিলো আর অলরেডি হোম যজ্ঞও শুরু হয়ে গেছিলো তখন। আর দেখতে দেখতে যার জন্য এত আয়োজন, সেই পুজোকে কেন্দ্র করে আমাদের এত দূর থেকে আসা সমস্ত এই পুজোর আচার আচরণও এই হোম দিয়ে শেষ হয়ে গেল। আর সেদিনকে মা, মাসিমণি আর আমি তিনজনেই মাসিমণির তৈরি গয়নায় কিন্তু পরেছিলাম। আর এই স্ত্রীটাও মাসিমণি বানিয়েছিল, যেটা ভীষণই সুন্দর দেখতে হয়েছিল। এই যে আর্ট আর এই আর্টিস্ট আমাদের সকাল সকাল সরস্বতী পুজো হয়ে গেল, একদম 7:30 মধ্যে পুজো হোম সব শেষ। অঞ্জলিও হয়ে গেছে একেবারে সব। যে অতীতের ইতিহাসের গুরুত্ব নিয়ে আমি কথা বলছিলাম, সেটার সাথে যে সম্পর্ক এই গোটা সিদ্ধর আচারের, সেটাই আজকে এখনও বলি। সেটা হচ্ছে এই বৈদিক সভ্যতাতে যে সমস্ত শস্য উৎপাদন হতো, তার জন্য যেহেতু এই সরস্বতী নদীর জলই ব্যবহার হতো, তাই জন্য এই সরস্বতী নদীকে কিন্তু কৃষি দেবী হিসাবে পুজো করা হতো, অন্নদাত্রী কৃষি দেবী হিসাবে। এবং সেটারই কিন্তু পরিচয় মেলে, সেই অতীত ইতিহাসেরই কিন্তু পরিচয় মেলে আমাদের বাঙালির ঘরের এই গোটা সেদ্ধ আচারের মধ্যে। তো খুব সকাল সকাল সমস্ত কিছু হয়ে যাওয়ার একটাই অ্যাডভান্টেজ ছিল, যেটা বিশেষত মায়ের ছিল, সেটা হচ্ছে মা
বাকি কাজগুলোও করে রাখতে পেরেছিল, যেমনটা গোটা সিদ্ধ রান্না করে রেখেছিল, বাড়ির যে নিত্য পুজো হয় সেগুলোও করা হয়ে গেছিলো। তো যাই হোক, সেগুলো করে টোরে একদম মানে সবাই রেডি ছিল। এরপরে মানে বাড়িতে সবাই আসার অপেক্ষায় ছিলাম। তো সবার আসতে মোটামুটি 12টা 11টা 11:30 তো বেজেই গেছে। তো সেই জন্য তার আগে আমরা অনেকটা সময় পেয়েছিলাম, কারণ আমাদের পুজো শেষ হয়েছিল সেই 6:30টায়। আর তোমরা দেখেছিলে তখন কি পরিমাণ মানে বাইরের অবস্থা ছিল, একদম কুয়াশায় ভর্তি ছিল। আর এখন সুন্দর রোদ উঠে গেছে, আর রোদেতে আমাদের মানে ছাদের বাগানটা ভীষণ সুন্দর লাগছিল। মানে এই ডালিয়া ফুলগুলোর রং ফংগুলো আরও সুন্দর লাগছিল। তো সেই জন্য স্পন্দন আবার পরে একটু ভিডিও করতে উঠেছিল, মানে রোদ উঠে যাওয়ার পরে। তো সেইগুলোই তখন আমরা ওখানেই ঘোরাফেরা করছিলাম, তারপর আমার ছবি তুলছিলাম এই ফুলের মধ্যে। তো যাই হোক, আর বাবারও বন্ধুরা এসেছিলো কিছুজন, তাদেরকেও বাবা এই গাছগুলোই দেখাচ্ছিল। আর ইতিমধ্যেই আমাদের যে দুপুরের রান্নার সমস্ত অর্ডার দেওয়া ছিল সেগুলোও চলে এসেছিলো, মানে খিচুড়ি, চাটনি, ল্যাবড়া, তারপরে বেগুন ভাজা, সব কিছুই দিয়ে দেবো। এই যে ফটো সেশন হচ্ছে। দুপুরবেলাটা তো ভীষণ আনন্দ করে সবার সাথে কাটলো। আর সন্ধ্যেবেলা ঠাকুরমশাই আসার আগেই ঠাকুরের যে ভোগের লুচি, বাকি 5 রকম ভাজা, এগুলো আমি করে দিয়েছিলাম, আর সুজিটা মা করে দিয়েছিল। তো সবাই মিলে সন্ধ্যেবেলারও পুজোর জোগাড় হয়ে গেছিলো। দেখতে দেখতে তো সন্ধ্যেবেলাও পুজো শুরু হয়ে গেল। আর সামনের ওই পঞ্চপ্রদীপটাকেও আমি জ্বালিয়ে নিচ্ছিলাম প্রথমে। আর তারপরে এই একটা প্রদীপ আছে ভীষণই সুন্দর, যেটাতে ওই মোমবাতিগুলো দেওয়া হয়, আর ভিতরে ওই ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছিল। তো খুবই সুন্দর লাগে। তো যখনই কোনো পুজো হয় তখনই এই প্রদীপটাও আমাদের বাড়িতে জেনারেলি সন্ধ্যেবেলার দিকে জ্বালানো হয়, দেখতে খুব ভালো লাগে বলে। সরস্বতী পুজোর পরের দিন আসলে একটা অফিসিয়াল কাজের জন্য মানে স্পন্দনকে আর আমাকে কলকাতা যেতে হয়েছিল। সেটা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে সেটা মানে পরে করা যেত না। তো যাই হোক, তো সেই দিনটা আমরা তো ছিলাম না, এটা তার পরের দিন। আর তার পরের দিন সকাল সকালই স্পন্দন আর ভাই মিলে চলে গেছিলো কালীবাড়িতে। আর কালীবাড়িতে অ্যাকচুয়ালি এবারে সরস্বতী পুজো হয়েছিল, মানে আমরা জানতাম না, হয়তো এখন হয়, মানে আমরা যখন ছোট ছিলাম তখন কালীবাড়িতে কোনো সরস্বতী পুজো হতো না। তো যাই হোক, খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা। তো ওই প্যান্ডেল আর ঠাকুরের ভিডিওটা করে ছিল বলে দেখতে পেলাম। আর তোমরা তো আগেও বলেছি যে আমাদের কালীবাড়িটা একদম গঙ্গার পাশে। তো সকাল সকাল গেছিলো বলে সুন্দর, গঙ্গার চারপাশটাও একটু ফাঁকা ছিল বলে আরও ভালো লাগছিল দেখতে, যদিও কিছুটা শীতের কুয়াশা ছিল, কিন্তু ভালো লাগছিল দেখতে। আর যাই হোক, তারপর সেদিনকে হয়েছিল আমাদের বাড়িতে প্রথম মানে মাটন রান্না, মানে আমরা যাওয়ার পর, কারণ মানে স্পন্দনের আসার পর থেকেই মানে পুজো শুরু হয়ে গেছিলো প্রায়। তো পুজোর আগের দিনও নিরামিষ হয় আর কি। তো সেই জন্য অনেক দিন আমাদের নিরামিষের পর্ব চলছিল। তো শেষ অবধি মানে এই দিনকে আমাদের মাটন খাওয়া হয়েছিল, আর বাবা রান্না করেছিল যথারীতি, খুবই ভালো রান্না হয়েছিল। আর আমরা সবাই মিলে সেদিনকে খুব আনন্দ করে মাটন আর ভাত খেয়েছিলাম। পুজো করে এত আনন্দ, এত আয়োজন, কোথা থেকে যে 3-4টে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আর বাড়িতে মাসিমণি, ভাই সবাই ছিল বলে, আর আমরা তো সবাই ছিলামই, মানে সব মিলিয়ে বাড়িটা একদম জমজমাট হয়েছিল। কোনো অনুষ্ঠান বা এইরকম কোনো পুজোকে কেন্দ্র করে বাড়িটা একদম জমজমাট হয়ে যায়। তো এত ভালো লাগে, সেই বিয়ের পর আবার এই সময়টা মাসিমণিরা এসেছিলো বলে খুবই আনন্দ হলো আর কি। সবাই মিলে হই হুল্লোড় করে তো এই পুজোর এই কটা দিন খুবই ভালো কাটলো। মেসোমশাইও এসেছিলো, যদিও মেসোমশাই চলেও গেছিলো, আর মাসিমণি আর ভাই তো এতদিন ছিলই। আর এই দিনকে আমাদের মানে জেঠিমা আর কাকিমারাও এসেছিলো, মানে আমাদের এই বিসর্জনের সময়। তো সবার সাথেই দেখাও হয়ে গেল এই সুযোগে। তো ভালোই কাটলো, মানে পুরোপুরি পুজোটা বেশ অনেক দিন ধরে জমজমাট, মানে যেমনটা বলছিলাম বিয়ের সময় সবাই মিলে একটা সময় কেটেছিল, আর তারপরে আবার এই পুজোটাকে কেন্দ্র করে সবাই একটু একসাথে সময় কাটালাম। আর যখন বিদেশে থাকি তখন এগুলোই রয়ে যায় আমাদের বেঁচে থাকার রসদ হিসাবে।
আর এই সরস্বতী পুজোর সমাপ্তির সাথে সাথে আর আজকের এই বিসর্জনের দৃশ্যের সাথে সাথেই ভিডিওটাকেও এন্ড করছি। আর তোমাদের আমাদের এই সরস্বতী পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করা আছে তাদেরকেও বলছি, যদি আমাদের মানে নোটিফিকেশান আইকনটা তোমরা না ক্লিক করে থাকো তো ওটাও ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও আসবে তখনই নোটিফিকেশান পাবে। চলো টাটা।